নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট বিভিন্ন বিষয় নিয়ে চলছিল। আমরা আপনাদের আগেই জানিয়েছি যে ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল তৈরি হয়েছে গত 2 এবং 3 তারিখ, চলতি মাসের 2 এবং 3 তারিখ, সেটাকে নিয়ে কিন্তু একটা রীতিমতন 70টা পিটিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে যে এই ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল একদম পার্লামেন্টে পাস হয়ে গিয়েছে, সেটাকে বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গা থেকে মানছেন না এবং সারা দেশ থেকে 70টার বেশি পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ, সেখানে মামলাগুলো উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সরকারের কাছে কিন্তু একদম লিখিতভাবে 3টি প্রশ্ন রেখেছিল এবং জানতে চেয়েছিল এই সম্বন্ধে সরকারের কি বক্তব্য, এবং সেটার কিন্তু একটা লিখিত এফিডেভিট হিসাবে উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং যেখানে কিন্তু এই প্রত্যেকটি যে প্রশ্ন সুপ্রিম কোর্টের করা সেগুলোর উত্তর দিয়েছে তারা। এবং এই এফিডেভিট 1332 পাতার এফিডেভিট, অর্থাৎ একদম সরাসরি প্রত্যেকটি বিশ্লেষণ করে, প্রত্যেকটা অ্যাক্ট বিশ্লেষণ করে, প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া এবং সুপ্রিম কোর্টের উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে নিজেদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ার করা, সামগ্রিকটাই ঘটিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একদম কেন্দ্রীয় সরকার। আপনাদের জানাই যে সুপ্রিম কোর্ট কি বলেছিল। সুপ্রিম কোর্ট একদম জানিয়েছিল যে কনস্টিটিউশনালি ভ্যালিড অর নট, প্রাথমিক যে প্রশ্ন, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা হলো, যে অর্থাৎ ওয়াকফ বিলের মধ্যে যেটা সংশোধন আনা হলো সেটা কনস্টিটিউশনালি ভ্যালিড কিনা। তারপরে প্রশ্ন সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওয়াকফ অ্যাক্ট ভায়োলেট করছে কিনা সেকুলারিজমকে, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। এই যে ধর্ম নিরপেক্ষতা, সেটাকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কোনোভাবে ইনভ্যালিড করছে কিনা কিংবা কোনোভাবে ভায়োলেট করছে কিনা। অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্র অনুযায়ী, ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী একদম সরাসরি বলা আছে কিন্তু ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ কান্ট্রি, এবং সেই অনুযায়ী যদি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে নতুন বিল তৈরি করা হয়েছে সেটা কোনোভাবে ভায়োলেট করছে কিনা, এই যে আমাদের আর্টিকেলটাকে, সেটাকে কি কোনোভাবে ভায়োলেট করছে, সেইটা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তৃতীয় যেটা জানতে চেয়েছিল, পাওয়ার গিভেন টু দ্য ওয়াকফ বোর্ড অর ওয়াকফ ট্রাইব্যুনাল লিগালি সাস্টেনেবল অর নট, অর্থাৎ এই যে ওয়াকফ ট্রাইব্যুনাল এবং ওয়াকফ বোর্ডকে বর্তমানে যে নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেইটা কতটা সাস্টেনেবল। একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের এই 3টে প্রশ্ন ছিল, এবং তার সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা নিয়ে সারা দেশে সবচেয়ে বেশি অশান্তি তৈরি হচ্ছে, অসুবিধা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মুসলিম সমাজের পক্ষ থেকে যেটা প্রশ্ন করা হয়েছে যে ওয়াকফ বোর্ড কিংবা ওয়াকফ কাউন্সিলে যে নন মুসলিম ব্যক্তির অনুপ্রবেশ, সেটার উপর কিভাবে সুপ্রিম কোর্ট এখনো কেন স্টে অর্ডার দিচ্ছে না, এই ছিল প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় যে সমস্যাটা তৈরি হয়েছিল, ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যে ধরনের সম্পত্তিগুলোকে ওয়াকফ বোর্ড ইউজ করছে বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সমাজের উন্নতি সাধনের ক্ষেত্রে, সেগুলোর যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, তাহলে বলা হয়েছিল এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যে সেগুলো সরাসরি সরকারের কাছে চলে যাবে। তাহলে সেটা কিভাবে হতে পারে, কারণ বহু জমি, বহু বাড়ি এতদিন ধরে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি। সেই ক্ষেত্রে সরকারের কি বক্তব্য, আপনাদের এবার জানাই যে একদম এই দুটো বক্তব্য এবং এই সামগ্রিক প্রশ্নের একদম যা উত্তর দিয়েছে, তার মূল যে বক্তব্যগুলো সরকার জানিয়েছে, সেটা কিন্তু একদম সরাসরি এক কথায় বলে দিতে গেলে যে কোনোভাবেই কিন্তু পার্লামেন্টে পাস হয়ে যাওয়া কোনো বিল, তার উপর হস্তক্ষেপ করা উচিত নয় সুপ্রিম কোর্টের। ন্যায়ালয়ের কোনোভাবেই কিন্তু আইনসভায় পাস হয়ে যাওয়া কোনো বিলের ওপর কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত নয়। একদম সরাসরি একদম সরকার কিন্তু জানিয়ে দিয়েছে, তাদের যে পিটিশন তারা ফাইল করেছে, তাদের যে এফিডেভিট তারা ফাইল করেছে, সেখানে লেখা রয়েছে কিন্তু কোর্টস ডু নট হ্যাভ অথরিটি টু স্টে স্ট্যাটিউটারি প্রভিশন ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এই যে বক্তব্য রেখেছে একদম সরাসরি কেন্দ্রীয় সরকার তাদের এফিডেভিটে, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং কোর্টকে কিন্তু কোথাও গিয়ে একটা সরাসরি হুমকি কিংবা সরাসরি ওয়ার্নিং দিয়েছে বলেই মনে করছেন একদম ওয়াকিবহল মহল। তার কারণ একদম সরাসরি পার্লামেন্টে এবং রাজ্যসভায় যখন একটা বিল পাস হয়ে গিয়েছে, এটা প্রেসিডেন্টের কাছে গিয়েছে, এবং প্রেসিডেন্ট যখন সেই বিলটাতে সাইন করে দিয়েছে, তখন সেই বিলটার
ওপর কোনোভাবে যদি কোনো রেগুলেশনগুলোকে একদম স্টে অর্ডার দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু আবারও সেই প্রসঙ্গই উঠে আসবে যে প্রেসিডেন্টকে কি তাহলে কোথাও গিয়ে একদম অপমান করছে সুপ্রিম কোর্ট, সেই প্রশ্ন কিন্তু আবারও উঠবে। সুতরাং একদম সরাসরি তাদের যে এফিডেভিট কেন্দ্রীয় সরকার সেখানেই প্রথমেই বলে দিয়েছে যে কোনোভাবেই আইনসভায় পাশ হয়ে যাওয়া কোনো বিল সুপ্রিম কোর্ট তার উপর যেন স্টে অর্ডার না দেয় এবং দেওয়া উচিত নয়। এবার তাদের ব্যাখ্যা তারা দিচ্ছে যে একদম সরাসরি এই যে একটা ইন্ট্রিম স্টে অর্ডার কিংবা পার্মানেন্ট স্টে অর্ডার সেই সম্বন্ধে বলছে অ্যান ইন্ট্রিম স্টে ইজ এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার। অর্থাৎ একই কথা যে ইন্ট্রিম স্টে অর্ডার যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়ার মানে কিন্তু কোনোভাবে একটা সরাসরি দেশের যে পার্লামেন্ট, দেশের পার্লামেন্টের যে ক্ষমতা সেটাকে কোথাও গিয়ে অপমান করছে সুপ্রিম কোর্ট। কারণ ভোটাভুটির মাধ্যমে কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কিংবা যে কোনো দেশের বিল কিন্তু পাস হয় এবং তারপর তাতে রাষ্ট্রপতি সিগনেচার হয়ে গিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট কিভাবে তাতে স্টে অর্ডার দিয়ে দিতে পারে। এবার আপনাদের যেটা প্রশ্ন সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ যে নন মুসলিম ব্যক্তি কিভাবে এই ওয়াকফ বোর্ডে ঢোকানোর কথা বলে, সেই ক্ষেত্রে কিন্তু একদম সুপ্রিম কোর্টকে সরাসরি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ কাউন্সিলে 22 জনের মধ্যে, অর্থাৎ ওয়াকফ যে কাউন্সিল সেটা 22 জনকে নিয়ে একটা কমিটি তৈরি হয়, তার মধ্যে ম্যাক্সিমাম 4 জন নন মুসলিম রাখতে পারা যাবে, তার বেশি কিন্তু নয়। অর্থাৎ মুসলিমদের নিজেদের ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলে যে একটা মাইনরিটি হয়ে যাওয়ার একটা আশঙ্কা তারা করছিল সেটা কিন্তু হবে না। একদম সরাসরি কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে 22 জনের ওয়াকফ কাউন্সিল যদি তৈরি হয় তার মধ্যে ম্যাক্সিমাম 4 জনকে রাখা যাবে, তার কমও রাখা যেতে পারে। সুতরাং নন মুসলিম থাকার মানেই যে একদম তাদের হিন্দুদের হাতে কিংবা নন মুসলিম কোনো সম্প্রদায়ের হাতে ক্ষমতা চলে যাবে ওয়াকফ বোর্ডের বা কাউন্সিলের, তেমন কিন্তু নয়। এবং তার পরবর্তীতে ওয়াকফ বোর্ড যে তৈরি হয়, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড তৈরি হয়, সেই ক্ষেত্রে 11 জনের যে মেম্বার তৈরি হয় তার মধ্যে কিন্তু 2 জনকে ম্যাক্সিমাম রাখা যাবে যারা কিন্তু অন্য ধর্মের কিংবা অন্য সম্প্রদায়ের থেকে উঠে আসছেন কিংবা এই ওয়াকফ বোর্ড এবং এই ওয়াকফ কাউন্সিল সম্বন্ধে তারা কিন্তু ওয়াকিবহাল, তেমন মানুষকে কিন্তু রাখতে হবে, তেমন কথাও কিন্তু বলে দিয়েছেন। এবার আপনাদেরকে জানাই যে ওয়াকফ বাই ইউজার এই যে প্রভিশনটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, সেইটা নিয়ে একদম সরাসরি কিন্তু একটা স্ট্রিক্ট ল ফলো করা হবে এবার থেকে, তেমন শুধুমাত্র জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার তাদের এফিডেভিটে সরাসরি জানিয়ে দিয়েছে যে ওয়াকফ বাই ইউজার এই যে প্রভিশনটা সেটা কিন্তু ওয়াকফ যে আইন তাতে 1923 সাল থেকে ছিল। 1923 সাল, 1947 সাল, 1954 সাল, প্রত্যেকবার যখনই ওয়াকফ বিল কিংবা ওয়াকফ অ্যাক্ট নিয়ে একটা বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকবারই কিন্তু ওয়াকফ বাই ইউজার এই আইনটিতে বলা হয়েছে যে প্রত্যেকবারই বলা হয়েছে রেজিস্ট্রেশন যেন করিয়ে নেওয়া হয়। ওয়াকফে যে বিভিন্ন সম্পত্তি মানুষ দিয়ে দিচ্ছেন, ওয়াকফ বোর্ডকে দান করে দিচ্ছেন মুসলিম সমাজের বিভিন্ন সুবিধার্থে কিংবা মুসলিম সমাজের কল্যাণ স্বার্থে, সেগুলোকে যেন একদম সরাসরি ওয়াকফ বোর্ড মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়, সেই ধরনের কথা কিন্তু আগের থেকেই বলা ছিল। এবারে যেটা বলা হয়েছে সেটা বাধ্যতামূলক করা হয়েছে এবং তার ফলে কিন্তু একদম সুপ্রিম কোর্টকে সরাসরি কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে বিভিন্ন জায়গায় যে ওয়াকফ বোর্ড নিয়ে যে একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে ওয়াকফ বোর্ড, তার কারণ 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত একমাত্র এই ভারতবর্ষে যেটা দেখা গিয়েছে, এর আগে কোনোদিন দেখা যায়নি, এই 12 বছরে ওয়াকফ সম্পত্তি বেড়েছে 116% এবং সেটা নিয়ে কিন্তু যারা ওয়াকফ কমিটির পক্ষ থেকে আইনজীবী ছিলেন তারা বলছেন যে 2013 সালের পর থেকে সেগুলো রেজিস্টার্ড করানো হয়েছে কিন্তু সম্পত্তিগুলো বহুদিন আগেকার। সুতরাং সেখানেও কিন্তু একটা জট তৈরি হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টকে সরাসরি কিন্তু সামগ্রিক ঘটনা লিখিতভাবে 1332 পেজের যে একটা এফিডেভিট তারা কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই কোনো অ্যাক্টের ওপর যেন সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেওয়ার চেষ্টা না করে। আমরা অবশ্যই নজর রাখবো যে আগামী 5ই মে সঞ্জীব খান্নার বেঞ্চে আবার যে উঠবে শুনানিটি এবং সেটি হয়তো সঞ্জীব খান্না শেষ শুনবেন, তার কারণ তার যে টাইম পিরিয়ড একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সেটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে প্রধান বিচারপতি হবেন সুপ্রিম কোর্টের বি.আর. গাওয়াই, তিনি পরবর্তীতে কি করেন আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে সঞ্জীব খান্না কিন্তু অবশ্যই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে শেষ শুনানি হয়তো শুনবেন
5ই মে 2025। আমরা অবশ্যই নজর রাখবো যে এই এক মাসের যে টানাপোড়েন তার কোনো ধরনের কোনো শেষ প্রশ্নোত্তর পর্ব হয় কিনা 5ই মে, এবং তার ভিত্তিতে কোনো রায়দান হয় কিনা 5ই মে, সেই সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো, আপনাদের জানাতে থাকবে সেই সমস্ত খবরের আপডেট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।